দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে রয়েছেন ডায়না ইমরোজ নাকি। পার্ট 28। পায়ে কাদা কেন? প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় ধীরে, কিন্তু তাদের চাপার রাগের ঝাঁজ তার ভাইয়ের। ফারদিনা চোখ নামিয়ে ফেলল নিচের দিকে। জবাব নেই। রায়ন আবার বলল, কোথায় গিয়েছিলি? নিঃশ্বাস ভারী হয়ে উঠল ফারদিনার। বুক ওঠানামা করল, ঠোঁট নাড়ে, কিন্তু শব্দ আনতে গেলে গলার কাছে এসে যায়। তার নীরবতা আরো ঘন হয়ে পড়ে। ফারদিনা কিছুই বলতে পারল না। খানিকক্ষণের ভয়ে চোখ থেকে জল বেয়ে পড়ল তার। সুফিয়ানকে হারানোর ভয়। আরিফ বলল, তুই ভয় পাচ্ছিস কেন? যেন তোর সামনে বাঘ পড়েছে। সায়েম ফারদিনের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন? আমাদের বল, কেউ কিছু বলেছে? বাইরে গিয়েছিলি? কেন গিয়েছিস? তখন কি কেউ কাদার মধ্যে ফেলে দিয়েছে তোকে? সাইম একসাথে অনেকগুলো প্রশ্ন করে। ফারদিনা ভয় আরো বাড়িয়ে দিল। ফারদিনা আর কান্না ধরে রাখতে পারল না, এবার শব্দ করে কেঁদে উঠল। রায়ান তৎক্ষণাৎ ফারদিনাকে বুকে ধরে ঝাপটে ধরল। আরিব ও সাইমের চোখাচোখি করলো। তারা কিছুই বুঝতে পারছে না। সাইম দ্বিতীয়বার নতুন করে প্রশ্ন ছুড়তে চাইল ফারদিনা দেখে। রায়ান আঙ্গুলের ইশারায় চুপ করতে বলল। ফারদিনা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। রায়ান বলল, ভয় পেয়েছিস, বুঝতে পারছি, চল ঘরে চল। ফারদিনের ঘরে তারা ঘরে চলে আসে। তাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। এরপর দাসীদের ডাকে সাইম। ওরা একটা রূপার পাত্রে জল নিয়ে আসে। রায়ানের ইশারায় ফারদিনার পা ধুতে শুরু করলো দাসীরা। তৎক্ষণাৎ জিবুচ্ছিনা উপস্থিত হয় ফারদিনার ঘরে। ফারদিনার অশ্রুযুক্ত চোখে একবার রায়ানের দিকে দেখল। চোখ দুটো তার তীব্র লাল। মনে হচ্ছে শামসুলের শরীরের সমস্ত রক্ত তার চোখে। রায়ানের নীল রেশমের শার্ট এখন সাদা পায়জামাতে অনায়াসেভাবে সামলে রেখেছে। গলায় লকেট হালকা ঝুলছে, কিন্তু তার কাঁধে কম্পন নেই। চোখের তীক্ষ্ণ দৃষ্টি চারপাশে পরীক্ষা করছে, যেন প্রতিটি ছায়া তার শত্রু। চোখ ফিরিয়ে আরিফকে দেখল। আরিফ বাদামি চোঙ্গা আর সাদা পায়জামা পরেছে, ঘরের মধ্যে পায়চারি করছে। তার হাঁটার ধরন এমন যেন শীত তার ওপরে প্রভাব ফেলতে পারছে না। চুলের ছটা বাতাসে নড়ছে, কিন্তু তার অভিব্যক্তি অবিকল শান্ত। হাতের আঙুলের অস্থিরতা নেই। গলায় চেন যেন তার মারাত্মক উপস্থিতিকে আরো ঘনীভূত করছে। ফারদিনা এবার সাইমের দিকে দেখলো। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। শিকারী পোশাক ছিল পরনে, বদলে এখন সতুয়া আর পায়জামা পরেছে। শালটা পেঁচিয়ে রেখেছে এমনভাবে যেন উড়ে গেলেই সর্বনাশ। তাদের অভিব্যক্তি ফারদিনাকে শীতল করে দিল। দাসীরা তার পা ধুয়ে শুকনো কাপড় দিয়ে পা মুছে চলে যায়। ফারদিনা মনে মনে প্রার্থনা করছে তার ভাইয়েরা যেন এই বিষয়ে আর কোনো প্রশ্ন না করে। সে এখন কি করবে বুঝতে পারছে না। শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় সে। বলল, আমি আবার ঘরে যাচ্ছি। রায়ান বলল, পায়ে কাদা কিভাবে আসলো সেটা তো বল। ফারদিনা ভীষণ গোয়াতুমের সাথে বলল, জানি না। ফারদিনা মিথ্যে বলছে, সে নিজেও জানে। এটুকু বললে তার ভাইরা কখনো বিশ্বাস করবে না। কণ্ঠ তার কাঁপা কাঁপা। রায়ান পায়চারি করতে করতে বলল, তালুকদার বাড়ির প্রাচীরের মধ্যেখানে কোথাও কাদা নেই, পাথর ব্যতীত। সমস্ত ভূমি স্থল পাথরের তৈরি। তাহলে তুই নিশ্চয়ই বাড়ির বাইরে গিয়েছিলি। রায়ান যেন নিশ্চিত ভঙ্গিতে বলল। বুঝছে না রায়ানের রেস্টুরেন্টে মুখ পানে দিয়ে বলল, আমি আগেই বলেছিলাম ওকে বিয়ে দিয়ে দে, বড় হয়েছে এখন। তোদের আড়ালে কি না কি করে বেড়ায় কে জানে। শুনেছি আজকাল নাকি ঘরেও থাকে না, দেখিস অবৈধভাবে যেন। হিন দিয়ে বাকি কথা আওড়াতে দিয়ে উড়িয়ে দিল। সাইমের দৃষ্টির আগে আগুনের মতো জ্বলে উঠল। আরিফ জিবুচ্ছিনার দিকে এগিয়ে বলল, ফুফি, তুমি কি বলতে চাইছো? বাইরের অবৈধভাবে মানে? ওইসব আমি মুখে আনতে পারবো না বাবা, লজ্জা লজ্জা। জিবুচ্ছিনা বলল। ফারদিনা যেন একটা চক্রের মধ্যে পড়ে গেছে। না সে বেরোতে পারছে, না সে কিছু বলতে পারছে। আরিফ ফারদিনা চারপাশে ঘুরে ঘুরে বলল, ফুফু যা বলছে তা কি সত্যি? তুই আজকাল ঘরের বাইরে বের হচ্ছিস? জবাব দে। রায়ান, ও কি একে এভাবে জিজ্ঞাসা করছিস কেন? বোন এমনিতেই ভয় পেয়ে আছে। তুই যা, আবার ঘরে যা। সাইম বলল, ভাই, এখনকার মেয়েদের ঘরের বাইরে কমই যাওয়া হয়। দেখা যায় আমাদের বংশের মেয়ে হয়েও যদি রাত বেরাতে ঘরের বাইরে বের হয় তাহলে আমাদের দুর্নাম হবে। সংস্কার বলে একটা কথা আছে, ভুলে যেও না। রায়ান ধীর পায়ে হেঁটে জানালার দিকে গিয়ে দাঁড়ায়। দুহাত পেছনে রেখে গম্ভীর মুখে বলল, আমাদের বোন মোটেই সংস্কারের বাইরে যাবে না। আমার মান সম্মান সে নষ্ট করবে না, আমার বিশ্বাস আছে। জিবুচ্ছিনার সাথে একজন দাসী পিনকারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
উনি বিজ্ঞানীতে পিক ফেলে বলল, আর যদি তোদের বিশ্বাস সংস্কারের বাইরে চলে যায় তো? ভ্রুকুঞ্চিত করলো সে। রায়ান হালকা ঘাড় তার দিকে ঘুরিয়ে বলল, আমরা কতটা সাংঘাতিক আপনি নিশ্চয়ই সেটি জানেন। আশা করি বাকিটুকু বলতে হবে না। আরিফ ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে ফারদিনকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোর কারোর সাথে প্রেম ট্রেম হয়ে যায়নি তো? প্রশ্নটা ফারদিনের বুক চিরে যেন বেরিয়ে গেল। চোখের মনে প্রসারিত হয়ে কাপা ঠোঁটে তাকিয়ে রইল। শুধু প্রেম নয়, তাদের ভালোবাসা গভীর থেকে গভীরতরে চলে গেছে। ফারদিনা নিরুত্তর। রায়না ফারদিনের কাছে এসে বলল, ভয় পেয়েছিস? ফারদিনা রায়ানের দিকে চোখ তুলে তাকায়। ফারদিনের অভিব্যক্তি দেখে তারা তিন ভাই একসাথে হেসে উঠল। সায়েম বলল, ভাই ওকে ভয় দেখিও না, ও ভীষণ ভয় পেয়েছে। আরিফ ফারদিনের দিকে তাকিয়ে বলল, আমরা তো তোকে এমনিতে জিজ্ঞাসা করছিলাম। আমাদের বই কখনোই সংস্কারের বাইরে যেতেই পারে না। আর রইল পায়ের কাদা, তুই নিশ্চয়ই ঝিলমিলের সাথে চাঁদের আলো উপভোগ করতে বেরিয়েছিলিস, তাই না? ফারদিনের মিশ্রণ চোখের ওপর মাথা দিয়ে নিচ করে হাবুডুবু নাড়ালো। এটা বলতে এত সময় লাগে কেন? আগে বলতেই তো পারতিস, বলল আরিফ। রায়ান বলল, ওকে জবাব দেবার সুযোগ কোথায় দিলাম? যা তুই আবার ঘরে যা, দেখা করে আয়। ফারদিনা এক নজরে তিন ভাইয়ের দিকে দেখলো। তাদের দৃষ্টি স্বাভাবিক। দ্বিতীয়বার জেবুচ্ছিনার দিকে তাকালো। তার মুখে ফারদিনার অগ্রসর হয়ে মুখ ভেঙচি দিয়ে ঘর থেকে চলে যায়। জেবুচ্ছিনা শক্ত চোয়ালে পান চিবাতে মনে মনে বলল, তোর তেজ আমি ঠিক দেখে ছাড়বো। ফুফু ফুলে সম্মান দিচ্ছি না তো, এখন এর ফল ঠিক করব। সাহেব বেশ সূক্ষ্ম চোখে বলতো, ভাই ফারদিনের আচরণ আমার কাছে মোটের সুবিধার মনে হচ্ছে না। জমিদার বংশের মেয়ে হয়ে যদি ভুল ত্রুটি করে ফেলে তাহলে? সাইম খুব চিন্তিত ভঙ্গিতে বলল। রায়ান পায়চারি করতে করতে জবাব দিল, ফারদিনের জন্য রজরদাদি বাড়াতে হবে, তবে গোপনে, ও যেন টের না পায়। খাস লোক লাগিয়ে দে। ভাই তুমি যা বলবা, আমি এক্ষুনি খাস লোকের কথা বলে রেখেছি যে ওর ওপর নজর রাখবে। জি বুঝছি না বলো। তার চেয়ে আমি বলি কি, বিয়ে দিয়ে দে। আমাদের বাড়ি যে কিরগিজ শহর থেকে একটা ছেলে এসেছে, ওর সাথেই দিয়ে দে। আমাদের ফারদিনা বৃন্দেশী হয়ে যাবে, ভালোই হবে, কি বলিস? রায়ান বিরক্তিতে জবাব দিল, আহা ফুফু, একটু হলেই ওর বিয়ে বিয়ে করতে থাকবেন। আমার খোঁজ নিয়ে দেখেছি আপনার ধারণা সঠিক কিনা, তবে আমার বিশ্বাস ওর কোনো ভুল হতে পারে না। জীবনে বুঝছে না ফিসফিস করে বলল, বিশ্বাস বিশ্বাস করে এককালে সব হারাস না, চোখ কান খোলা রাখিস। আমি ভালো বলতেও তোরা সেটাকে খারাপ মনে করিস। একদিন আমার কথাই সত্যি হবে, মিলিয়ে নিস। বলে আরেকটা পান মুখে দিল। আরিফ সাংঘাতিক চোখে বলল, আপনি জানেন না আমাদের রীতিনীতি সম্পর্কে? যদি সে এরকম কিছু হয়েও থাকে তবে? রায়ান বলল, আগেই ভুলভাল ভাবিস না, যন্ত্রচারীর জন্য খাস লোক লাগিয়ে দে। রসিক তালুকদার খাটে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে। পাশে টেবিলে আতর শিশি, তার বাতাসে রেশমের গন্ধ। রশিদ এক হাতে একটি বই, সেলফ হেল্প। বইটির লেখক স্যামুয়েল স্টাইলার্স, 1859 প্রকাশিত ইংরেজি বইটি, তবে অনুবাদ রয়েছে বইটির। এটি সেই সময়ে ব্রিটিশ ভারতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। বইটির মূল থিম আত্মোন্নতি, অর্থবসায়, পরিশ্রম, সততা। বই একটি উক্তি আছে। রশিদ পড়তে পড়তে ঠিক উক্তিটির কাছে এসে থামল। হেভেন হেল্পস দেয়ার্স টু হু হেল্পস দেমসেলফ। এটি যেন এই বইয়ের মূল বাণী, যার অর্থ ঈশ্বর তাকেই সাহায্য করে যারা নিজের সাহায্য নিজেই করে। রশিদ বইটির বন্ধ করে হেসে উঠল। তার পায়ের কাছে কুদ্দুসের পা টিপছিল। রশিদের হাসি দেখে হাসছে যেন। সে বলল, এর হাসি হাসছেন কেন? আমি যে বইটি লিখেছিলাম পড়ছিলাম, তাতে লেখক কি লিখেছে জানিস? শুনবি? শুনবো। উক্তিটি হচ্ছে, হেভেন হেল্পস দেয়ার্স হু হেল্পস দেমসেলফ। এর মানে কি? কুদ্দুস বুঝতে পারল না, কিন্তু পা থেকে হাত সরায়নি। এর মানে হলো আল্লাহ তারই সাহায্য করেন যারা নিজেকে সাহায্য করে। যেমন? কুদ্দুস যেন গভীর ভাবনায় যেতে চাইল। রশিদ পা ভাঁজ করে বলল, কুদ্দুস দাঁড়িয়ে বলল। রশিদ বলল, আমাদের চেষ্টা ও কর্মের ওপর আল্লাহ তাআলা ভবিষ্যৎ নির্ধারিত করেন। মানুষ তাই ভাবে যা সে চেষ্টা করে। লেখক নিশ্চয়ই খ্রিস্টান, তারপরও ধর্মকর্ম নিয়ে তার বেশ ধারণা। শোন রশিদ, এতটুকু বলে পিক ফেলল। বাকিটুকু বলল,
মানুষের ভাগ্য পরিশ্রম ও অর্ধ ব্যবসায়ের গঠিত হয়, অন্যের দায় নয়। আত্মশক্তি সাফল্যের মূল। সাধারণ মানুষও সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাসে বড় হতে পারে। চেষ্টা করলে সফলতা আসবেই। জানিস কালু, আমার দাদা এককালে অনেক কষ্ট করেছে, তারপর ধীরে ধীরে সফল হন তিনি। চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি, বুঝেছিস? বুঝেছি, কিন্তু আমি যে এত চেষ্টা করি, আমি তো সফলতা দেখতে পাইনি। তুই কি চেষ্টা করেছিস? এই যে দিনরাত আপনার সেবা করি, আপনার কথা শুনি, কই আমি তো সফল হচ্ছি না। এত এত কাজের লোক থাকতেও আমি তোকে আমার সাথে রাখি। আমি তোকে বিশ্বাস করি, নিজের দুঃখ কষ্টগুলো তোর কাছে বলি। এটা তোর সফলতা কিনা? কুদ্দুস মাথা চুলকে বলল, হ, হালকা পাতলা সফলতা। হালকা পাতলা মানে? তুই কি এর থেকে বেশি কিছু চাস? চাই। রশিদ চোখ আওড়ালো করে বলতো, কি চাই? আমি এখনো বিয়ে করি নাই। বিয়ে করতে হবে না। বিয়ে মানেই হলো ওই নিজের স্বাধীনতাকে বিসর্জন দেওয়া। দেখছিস না, আমার 4 ছেলে এখনো বিয়ে করেনি। এটা অন্যায়। আপনি বিয়ে করে 4-4টা সন্তান বানিয়েছেন, অন্য কারো তো ইচ্ছে করে। রশিদ এবার বেশ রেগে গেল। বিজ্ঞানীতে পিক ফেলে থুথু করে বলল, হতচ্ছাড়া, আমি তোকে আজ বাড়ি থেকেই বের করে দেব। আজকাল যতই তোর ভালো ব্যবহার করছি, তুই সেসব ওর অসৎ ব্যবহার করছিস। আমাকে ধাপে ধাপে কথা শোনাচ্ছিস। যা, চোখের সামনে থেকে বের হতো। পরে কিন্তু আপনি আমাকে খুঁজবেন, বলে দিলাম। তোর মতো একটা গেলে 10টা আসবে, মানে আমার সেবা করার লোক। যা, দূর হ। কুদ্দুস মাথা নিচু করে চলে যেতে যেতে একবার রশিদের দিকে তাকালো। রশিদ লাগে লাল হয়ে মাটিতে বারবার ছড়িয়ে ঢুকলো। তার রাগ নিয়ন্ত্রণে আসতে চাইছে না। ফারদিনা উপস্থিত হলো। রশিদকে রেগে থাকতে দেখে বলল, আব্বা রেগে আছে? কি হয়েছে? ওই বেটা কুদ্দুস আমাকে শুনিয়েছে 4 আনার কাজের লোক হয়, আমার কথা শোনায়। এটাও অন্যায় কি না? অবশ্যই অন্যায়, বলে ফারদিনা বিছানায় বসে। বলল, আব্বা এত রাখবেন না। হাকিম বলেছে বেশি রাখলে আপনার রক্তচাপ বেড়ে যাবে। এই বয়সে এতটা উত্তেজিত হওয়া ভালো না। রশিদের রাগের মাত্রা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। তার বয়স তুলো করা যাচ্ছে না। বয়স যাই হোক, সে নিজেকে এখনও 30 বছরের যুবক মনে করে। মোটা তাজা শরীর, দাড়ি, মাথায় চুল এখনো পর্যন্ত কুচকুচে কালো। বয়স 2টো সংখ্যা মাত্র বলে মনে করে রশিদ। বিছানা ছেড়ে নেমে ছড়িয়ে ঠুকতে ঠুকতে বলল, শোন বেয়াদব মেয়ে, আমার বয়স এখনও 50 হয়নি, আর তুই আমাকে বুড়ো বলছিস? আব্বা, আমি আপনাকে এখনো বুড়ো বলিনি, আপনি বুড়ো করে বলছেন। আপনাকে আমার ভাইদের থেকেও জোয়ান দেখায়। ফারদিনা রশিদের আড়ালে হাসলো। রশিদের বয়স 50 ছাড়িয়েছে, সেই কবে। রশিদ বলতো, আজ রাজ দেখাতে চাচ্ছি না। তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করব বলে রেখেছিলাম, কিন্তু তুই আমার মন ঘুরিয়ে দিলি। আব্বা, আবার মন আমার দিকে ঘুরে আনুন। বলুন, কি জিজ্ঞাসা করবেন? রশিদ ধীরে হেঁটে রেশমি গদি মোড়ানো ইঞ্চি চেয়ারে বসলো। মুখের রং পুরোপুরি পাল্টে নির্বিকার রূপ ধারণ করলো। বলল, আমি জানতে পেরেছি তুই আজকাল রাতেও ঘরের বাইরে বের হচ্ছিস। আপনার কাছে প্রমাণ আছে, না শুধু শুনেছেন? আমার কাছে প্রমাণ নেই, শুনেছি। আপনার মতো জ্ঞানী একজন মানুষ শুধু মুখের কথা বিশ্বাস করলো। ফারদিনা খাট থেকে নেমে দাঁড়ায়। আমি বিশ্বাস করিনি বলে তাকে জিজ্ঞাসা করেছি। রশিদ কিছুক্ষণের জন্য থেমে গেল, আবার বলল, জানিস ফারদিনা, আমার বাবা ব্রিটিশ প্রশাসনের সাথে ভালো সম্পর্ক ছিল। আমারও বেশ নাম ডাক আলিমনগর সহ গ্রামেও শহরেও। আমি শহরে গেলে বেশ কজন লোক ভিড় করে, সম্মান করে সবাই আমাকে। সম্মান অর্জন করা কঠিন বিষয় কি না? জি কঠিন। ফারদিনা ভাবলেশীন ভেবে বলল, এই সম্মান ধুলোয় মিশে গেলে কষ্ট পাবো কিনা? ফারদিনা এবার রেগে গেল, প্রচণ্ড রেগে গেছে সে। আজ সকলের মুখে একই প্রশ্ন, কিন্তু কেউ পরিষ্কার করে কিছু বলছে না। ফারদিনা বিভ্রান্তিতে পড়ে গেল। তারপর ওর রাগ নরম করে বলল, জি কষ্ট পাবেন। আশা করি তুই বুঝেছিস আমি কি বলতে চাইছি। এরপর থেকে এমনভাবে চলাফেরা করবি না যাতে আমার কাছে কেউ তোর নালিশ করে বা বলতে পারে। মনে থাকবে? জি মনে থাকবে। এখন আমি যাই? যা, তবে নিজেকে নিয়ন্ত্রণ কর। ফারদিনা রশিদের ঘর থেকে বেরিয়ে যায়। রশিদ ঘরের পর
অন্দরমহল পেরিয়ে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে যাচ্ছে। পা যতই বাড়াচ্ছে ক্রমাগত পায়ের শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে। চাঁদের আলো নিভে যাচ্ছে। সে মশারের আলো ধরে হাঁটছে। সুফিয়ানের কথা ভীষণ মনে পড়ছে। আজকে তার 3 ভাই ও আব্বার কথাই মনে হচ্ছে। সুফিয়ানের সাথে তার সম্পর্ক কেউ মানবে না, সে নিশ্চিত। সুফিয়ানের কথা সে আর কাউকে জানাবে না। তাকে নিয়ে দূরে কথা পালিয়ে যাবে বলে চিন্তা করলো, নিশ্চিত করে ফেলেছে সে। পথে ঝিলমিলের সাথে দেখা হলো। ঝিলমিল ছুটে কোথাও যাচ্ছিল, চোখে মুখের উদ্বিগ্নতা। আজ হাতে কোনো খাবারও নেই। ফারদিনা জিজ্ঞাসা করলো, ছুটে কোথায় যাচ্ছিস? ঝিলমিল আস্তে ধরে বলল, আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? তোর ভাইয়েরা তোর উপর নজরদারি রাখার লইগা খাস লোক জোগাড় করছে। তোর উপর সবসময় নজরদারি রাখবো। ফারদিনা ওকে হাত চেপে থ হয়ে গেল। বলল, কি বলছিস? ফারদিনা আশ্চর্যই হলো। ঠিকই কইছি। এখন থেকে যা করবি সাবধানে সাবধানে। চোখের নজর যেন এদিকে ওদিকে কিভাবে হয়। প্রশ্নটা ছুড়ে দিল সুলেমান সুফিয়ানের দিকে। সাত সকালে সুলেমান সুফিয়ানের বাড়িতে হাজির হয়। সুফিয়ান রাঙাকে ঘাস খাওয়াচ্ছে। রাঙা হেসধ্বনি তুলল। খাবার পেয়ে খুশি হয়েছে। তার থেকেও বেশি খুশি হয় যখন সুফিয়ানের শরীরের আদর, হাতের স্পর্শ তার করে। সাবধানে মানে সতর্কতার সাথে চোখ কান খোলা রাখবি। সুলেমান সুফিয়ানের কথার মাথা থেকে পা পর্যন্ত দেখল। সুফিয়ানের মাথায় গামছা বাঁধা, পরনে স্যান্ডো গেঞ্জি, সাথে লুঙ্গির হাঁটুর ওপর এনে ভাঁজ করে রেখেছে। সুলেমান জিজ্ঞাসা করলো, আপনি কি শরীর চর্চা করেন? সুফিয়ান ঘাস রাঙার দিকে দিতে দিতে জবাব দিল, শরীর সৌন্দর্য আল্লাহর দান, চর্চা করতে হয় না। আপনাকে দেখে মনে হয় কুস্তি করেন। মনে হয় অনেক কিছু, মনে হলেই তা নিশ্চিত বলে ধরে নিতে হয় না, এটা পাপ। আজ অনেক শীত, চারদিকে কুয়াশায় ঘেরা। আপনি তার মধ্যে গরম পোশাক পরেন নাই, ঠান্ডা লাগছে না? শরীরে রক্ত আর মস্তিষ্ক গরম থাকলে ঠান্ডা ভর করতে পারে না। ঠান্ডা মানুষের উপর ভর করে? অবশ্যই করে। মানুষের উপর সবকিছু ভর করতে পারে, যদি সে সেই ভর বহন করার সুযোগ দেয়। মাঝে মধ্যে আপনার কথার অর্থ বুঝি না। সবকিছুর অর্থ বুঝলে পরে বিপদে পড়ে যাবি। কখনো কখনো নিজেকে কিছু শব্দের অর্থ থেকে দূরে রাখতে হয়। সুফিয়ান ছোট্ট করে জবাব দিল। সুফিয়ান রাঙ্গাকে খাবার দিয়ে দিঘির বাগের দিকে গেল, গোসল করবে। সুফিয়ান সবসময় সকালে গোসল করে। সকালে গোসল করা শরীরের জন্য উপকারী বলেছে নিজাম হায়দার। সুলেমান পেছনে পেছনে গেল। সুফিয়ান ঘাটে লুঙ্গি আর গামছা রেখে সিঁড়ি বেয়ে জলের দিকে নামলো। সুলেমান আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে। সুফিয়ান জলে ডুব দিল। সুলেমান সতর্কতার সাথে এদিকে ওদিকে তাকিয়ে কোমরের ভাঁজ থেকে একটা ছোট্ট ছুরি বের করলো। ছুরিটা নিয়ে জলের দিকে নামতেই মনে হলো দূর থেকে কেউ দেখেছে। সুলেমান সুফিয়ানের আড়ালে ছুরিটা পুনরায় কোমরে ভাঁজ করে রেখে দেয়। ঘাড় ঘুরিয়ে সুফিয়ানের বাড়ির দিকে তাকালো। এক লোক চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে রাঙার কাছে। সুফিয়ান জল থেকে উঠে এলো, শরীর মুছতে মুছতে বলল, কি দেখছিস? ওই দেখেন, কেউ রাঙার কাছে দাঁড়িয়ে আছে। সুফিয়ান সরু চোখে তাকিয়ে খেয়াল করলো লোকটা রাঙার দিকে নয়, বরং গাছের লতা পাতার ফাঁক দিয়ে সুফিয়ানের দিকেই দেখছে। সুফিয়ান কাঁধে গামছা রেখে বাড়ির দিকে হাঁটলো। চাদর মুড়ি দেওয়া লোকটা শক্ত করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেন সে যন্ত্রের তৈরি। সুফিয়ান লোকটির সামনে উপস্থিত হলো। চাদর মুড়ি দেওয়া লোকটার কেউ নয়, গতকাল রাতের রক্তশোষী বাঘের দেখভাল করা সেই একচোখা ব্যক্তি। লোকটিকে এখানে দেখে সুফিয়ান খানিকটা অবাক হলো। লোকটির ভাবনা সাধারণ মানুষের মতো নয়। সুলেমান লোকটাকে কপাল ভাঁজ করে দেখল। সুফিয়ান তাকে জিজ্ঞাসা করলো, কে আপনি? এখানে কি চাই? লোকটা সুফিয়ানের প্রশ্ন নয়, বরং শরীরের দিকে তাকিয়ে আছে। কখনো বুক, কখনো হাত, কখনো উরুর দিকে দেখছে। সুফিয়ান দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, চুপ করে আছেন যে, কি চাই? এখানে কিসের জন্য এসেছেন? একচোখা গলা পরিষ্কার করে বলল, তারেককে খুঁজছি। ওরা আমার খেতে 2 দিন কাম করছে। অহনার ওরে খুঁজা পাইতেছি না। ওর বাড়িটা কই তুমি জানো? সুফিয়ান বিস্মিত তাকালো। তারেক নামে আশেপাশে কেউ আছে বলে তার মনে নেই। সুলেমানের দিকে তাকালো। সুলেমান ইশারায় বলছিল, তারেক নামে কাউকে চেনে না। সুফিয়ান বলল, এই নামে আমি কাউকে চিনি না, আপনি খুঁজে দেখুন। একচোখা সুফিয়ানের ঘরের দিকে দেখলো, কাউকে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই সুফিয়ান একা থাকে বলে ভাবলো।
তুমি একলা থাকো? কেন, ভাই বোন নাই? সুফিয়ান জানে এই প্রশ্ন তাকে কেন করা হয়েছে। সে নীরব থেকে কয়েক সেকেন্ড পার করে জবাব দিল, না, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। ওরা কই? বেঁচে নেই। এক চোখা স্থান ত্যাগ করার জন্য মনস্থির করল। চাদরের আড়াল থেকে রাঙার দিকে একবার দেখল। এরপর ধীরে ধীরে বাড়ির চৌকাঠ পেরিয়ে যেতেই সুফিয়ানের দিকে ঘুরে তাকালো। নির্বাক স্বরে বলল, তোমার রাঙা ভীষণ সুন্দর, মানুষের মতন সুঠাম দিকের অধিকারী, পুরো যত্ন করে খাওয়াইও। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।